জন্ম। আমরা সৃষ্টির শ্রেষ্ঠতে গণ্য, তবু কেন পৃথিবী বিপন্ন? এসো বন্ধু, গোটা পৃথিবী আজ আমাদের হাতে গড়ব। কেন বৃক্ষের সাথে বন্ধন, তারই গল্প আজ শুনবো। প্রাকৃতিক গঠনতান্ত্রিক নির্ভুল প্রক্রিয়ার দৃশ্যমান বস্তুজগৎ ঘিরে প্রকৃতি সংক্রান্ত বিষয়বস্তুর যে নানা রূপ পরিবর্তন, তা প্রতিনিয়তই সৃষ্টি ধ্বংসের এক অপরিবর্তিত প্রক্রিয়ার আবর্তেই নবনবরূপে বিকশিত হয়ে আসছে। প্রকাশের এই নিত্যক্রিয়ার ছন্দানুগামী অদৃশ্য অনুভূত মূর্ত প্রকাশের অতি সূক্ষ্ম তাত্ত্বিক বিশ্লেষণ ও অনুবীক্ষণিক শক্তি দ্বারা প্রভাবিত যে বস্তুজগৎ, তাও প্রাকৃতিক এই কল্যাণময় সৃষ্টি জগৎ জুড়ে প্রতি মুহূর্তেই প্রকাশ পাচ্ছে। এসব ক্রিয়া প্রতিক্রিয়ার সিংহভাগই এখনও বিজ্ঞানের কাছে অতি গভীর নিরীক্ষণ ও জিজ্ঞাসার সংক্রমণ হতে উন্মোচিত অনন্ত প্রশ্নের মহাসমুদ্র। প্রাকৃতিক বৈচিত্র্য ও জীববৈচিত্র্য, এদের একের প্রতি অন্যের সহাবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে এ দুটো বিষয়েরই বৃহৎ জ্ঞানবৃত্তি ও বিশুদ্ধ পর্যবেক্ষণ একটি ফলাফল বের করে আনবে, আর তা হচ্ছে এদের একের প্রতি অন্যের যে পারস্পরিক চিরন্তন নির্ভরশীলতা ও সহনশীল সহযোগিতার চিরাচরিত নিয়ম, সে নিয়মতন্ত্রের এক একটি নির্দিষ্ট সমগোত্রীয় খাদ্য শৃঙ্খল তার ধারাবাহিক জীবনক্রিয়ায় নির্দিষ্ট মিথস্ক্রিয়ার মাধ্যমেই সৃষ্টিকাল অবধি প্রাণ জগৎকে বেঁচে থাকার যুদ্ধে অবতীর্ণ করে রেখেছে। মূলত প্রাণ প্রকৃতি আর এর পরিবেশে প্রভাবিত জলবায়ুর নানাবিধ বিবর্তনের যে বিশেষত্ব, তা ভিন্ন ভিন্ন শাখায় প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়বস্তু হয়ে উঠলেও এরা প্রত্যেকেই একে অন্যের সঙ্গে নৈসর্গিক নিয়মানুকূল নির্ভরশীলতার মধ্য দিয়েই বিকশিত হয়ে আসা এক একটি অভিন্ন নিয়ম শৃঙ্খল, যার মধ্য দিয়ে এরা একে অন্যকে বাঁচিয়ে রেখেছে। প্রাণীকুল বা উদ্ভিদকুল, তাদের মধ্যে রয়েছে খাদ্য শৃঙ্খল বা খাদ্যজালের এক অপূর্ব সম্পর্ক, যেখানে একটি প্রাণী নির্ভর করছে অন্য প্রাণী বা অন্য উদ্ভিদের উপর। ঠিক তেমনি পৃথিবীতে শক্তি উৎপাদন থেকে শুরু করে বা পৃথিবীতে প্রতিটি স্তরে শক্তির যে আমরা ধারা দেখি বা শক্তি প্রবাহের ধারা, তাও কিন্তু প্রতিটি প্রাণীর যে পরস্পর সম্পৃক্ততা বা সংযুক্ততা, তার উপরই নির্ভর করে এই প্রাণী বা এই পৃথিবী বেঁচে আছে। প্রতিটি প্রাণীকুল বা প্রতিটি উদ্ভিদেরই যে অবস্থান, তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি সম্প্রদায়ে যখন আমি খেয়াল করব একটি প্রাণী বা উদ্ভিদকুল নেই হয়ে যাচ্ছে বা তার সংখ্যা কমে যাচ্ছে, তার পুরো একটি প্রভাব পুরো খাদ্য শৃঙ্খল থেকে শুরু করে পরিবেশ প্রতিবেশের ব্যবস্থাপনায় যে আমরা বিভিন্ন ধাপগুলো দেখতে পারি, সেই ধাপের উপর প্রভাবিত করছে। যেমন আপনি যদি খেয়াল করেন, ফসলের ক্ষেত্রে যদি আমরা সাপকে মেরে ফেলি, তাহলে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাবে। ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেলে সেই ইঁদুর কৃষকের ধান নষ্ট করবে, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষক তথা মানব জাতি। যদি আমরা খেয়াল করে দেখি, একটি নির্দিষ্ট স্থানে প্রজাপতির সংখ্যা হঠাৎ করে কমে গিয়েছে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটিও প্রকাশ পাই, সেই এলাকাটা কতটা দিনে দিনে দূষিত হচ্ছে বা পরাগায়নে সেই এলাকায় কতটা সমস্যা সৃষ্টি হচ্ছে। আর এখানেও কিন্তু শেষ পর্যন্ত ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আমাদের আশপাশে প্রকৃতির একটি চমৎকার উপাদান ফড়িং। ফড়িং যদি একটি জলাশয়ে থাকে, সেই জলাশয় কতটা সুস্থ বা সেই জলাশয়ের পানি কতটা এখনো পানযোগ্য বা গ্রহণ উপযোগী আছে মানুষের, তা নির্দেশ করে। কিন্তু আমরা যদি বর্তমান সমসাময়িক সময়ে দেখি, সেই ফড়িং কিন্তু আর সেই জলাশয়গুলোতে থাকছে না। পাশাপাশি এই ফড়িং কিন্তু আমার ক্ষতিকর যে মশা আছে, সেই মশার লার্ভা খেয়ে থাকে, মশা খেয়ে থাকে, যা খেয়ে সে চিকনগুনিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মানবকুলকে রক্ষা করছে। কিন্তু এই ফড়িং যখন না থাকে, তখনই বৃদ্ধি পায় চিকুনগুনিয়া, ডেঙ্গু। এবং প্রতি বছর আমরা যদি বাংলাদেশে খেয়াল করি, এই ফড়িংরা কিন্তু নেই হয়ে যাচ্ছে, আর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো রোগের প্রভাব।
বিবর্তনধর্মী প্রকৃতির বিচিত্র খেয়ালের বিস্তৃত বলয়বৃত্তে নিঃশব্দে দৃশ্যমান রীতি সংস্কারের এই ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা এরা একের প্রতি অন্যের জাতি কুল সম্বন্ধীয় স্বশ্রেণীভুক্ত প্রাণকোষকে বিস্তারের আগ্রহে অশেষ আবেগ ও অনুভূতির অনুরাগ ছড়িয়ে দিয়ে ভিন্ন ভিন্ন জগৎকে নিয়ন্ত্রণ করে চলছে। যে ভূমিকার পর্যবেক্ষণকে আপাত দৃষ্টিতে সত্যবিরোধী কোনো বিষয়বস্তু বলে মনে হলেও প্রসারমান সময়ের সঙ্গে এই বিবর্তন প্রক্রিয়ার প্যারাডক্সহীন কল্যাণময় ধ্রুব সত্যের বাস্তবতাই হচ্ছে নিরন্তর প্রকৃতির এই বৈচিত্র্যময় ধ্রুপদী জগৎ, যা আবহমান কালের জলবায়ুর নানা রূপ প্রকাশ আর প্রকৃতি ও জীববৈচিত্র্যের বিচিত্র সহজ সরল সৌন্দর্যের চিরন্তন সারবস্তুর সাময়িক রূপভেদকে প্রকাশের মধ্য দিয়েই প্রাণী জগৎকে বেঁচে থাকার পথ দেখাচ্ছে। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই শব্দটা নিয়ে আমরা অনেকেই পরিচিত নই। এটা আমাদের শিক্ষা ও জনগণের সচেতনতার অভাব থেকেই তৈরি হয়েছে, কিন্তু আমাদের সবারই জানা উচিত যে জীববৈচিত্র্য আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। এই কারণে আমাদের সবারই জীববৈচিত্র্যে সচেতন থাকা উচিত। যে আমরা যেভাবে নিজেদের পরিবেশ ধ্বংস করছি বা দূষণ করছি, যেটা আমাদের শিক্ষিত জনগণই বেশি করছে অশিক্ষিত জনগণের তুলনায়। আমরা শহরে থাকি, তারপরেও আমরা সঠিক ব্যবস্থাপনা নিতে পারি না পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য। সেটা আমাদের এই ল্যাক অফ অ্যাওয়ারনেস থেকে তৈরি হয়েছে, যেখানে আমরা বায়োডাইভার্সিটি সম্পর্কে খুব কম জানি এবং জানার চেষ্টাটাও করি না। এটার কারণে আমাদের নদী নালা থেকে শুরু করে আমাদের যে সমুদ্র বঙ্গোপসাগর আছে, সেখানেও আমরা দূষিত অবস্থা তৈরি করছি, পরিবেশ তৈরি করছি, যেটার কারণে আমাদের প্রাণী জগৎ, মৎস্য জগৎ এবং সব কিছুই ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই ধ্বংস বিপর্যয়কর পৃথিবী যতটা ক্ষতি হচ্ছে, তার থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের দেশ, যেটা হলো গিয়ে একটা বাংলাদেশ একটা বদ্বীপ, আমরা সবাই জানি, কিন্তু এটার যে আসলে যে ইম্প্যাক্টটা আমাদের উপর জনগণের উপর পড়ছে, এটা সম্পর্কে আমরা অনেকেই কম জানি। বিশেষ করে আমাদের প্রবীণ জনগণ যারা কম জানে, তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে পারছে না। কিন্তু আমাদের যারা নবীন এবং তরুণ জনগণ আছে, আমারও আপনার মতো, তারা চাইলে আমরা এই বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং পরিবেশ দূষণ সম্পর্কে সবাইকে সচেতন করে এবং নিজেরা পদক্ষেপ নিতে পারি পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য। শুধু যে আমাদের সাধারণ জনগণের এই বিষয়ে সচেতনতা থাকতে হবে তা না, জীববৈচিত্র্যটি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে এবং সাধারণ বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এগিয়ে আসা উচিত বায়োডাইভার্সিটি সংরক্ষণ করার জন্য বা জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য। আমি আমার ফ্রেন্ডের সাথে প্রকৃতির মাঝে ঘুরতে আসলাম এবং গাছের সাথে ছবি তুলতে আমি ভালোবাসি। আমাদের মন খারাপ হলে তো আমরা প্রকৃতির মাঝে ঘুরতে আসি, হাতে কিছু পয়সা আসলেই প্রকৃতি দেখতে আমরা ছুটে চলে যাই। আমাদের বর্তমান সমাজে কিছু শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে যারা প্রকৃতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। আমরা যারা পর্যটক রয়েছি, তারা তো বিভিন্ন জ্ঞানে গুণে গুণান্বিত হয়েই প্রকৃতির মাঝে ঘুরতে আসছি, তবে আমরা যে প্রকৃতি নষ্ট করছি, এটা কি ঠিক হচ্ছে? প্রাণজগতের প্রাকৃতিক নির্বাচনীর ধারাটির বিবর্তনীয় মৌলিক চালিকা শক্তির যে ক্ষেত্রটি সকল জীব জগৎকে নিয়ন্ত্রণ করে আসছে, তা প্রাকৃতিক এক জটিল অথচ স্বাভাবিক ধারার মধ্য দিয়েই বহমান সম্ভাবনার নিশ্চিত কল্যাণকে প্রতি মুহূর্তেই নিশ্চিত করে চলছে। আমাদের যে বনের গঠন বা বনে যে বিভিন্ন ধরনের বৃক্ষ, তরু, লতা, গুল্ম ছিল, আমরা বর্তমান সমসাময়িক সময়ে যখন দেখি যে অনেক বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে বন থেকে, তার একটি বড় কারণ তাদের আবাসস্থলের জন্য প্রয়োজনীয় যে দেশীয় বৃক্ষ, সেই বৃক্ষটি ওই বন থেকে নেই হয়ে যাচ্ছে। ওই বন থেকে যখন একটি বৃক্ষ বা নির্দিষ্ট প্রজাতির বৃক্ষ যে ওই বনকে বাঁচিয়ে রাখছে, বনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে, খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই বৃক্ষটি যখন ওই বনে আর না থাকে, সেখানে অন্যান্য বৃক্ষ, বিদেশি বৃক্ষ বা আগ্রাসী বৃক্ষের আধিক্য দেখা যায়, তখনই আমরা হারিয়ে ফেলি চমৎপ্রদ যে প্রাণীগুলো আছে বা আমাদের বৈশিষ্ট্যপূর্ণ যে প্রাণীগুলো আছে সেই প্রাণীকে। যদি একটু চিন্তা করেন, আজ থেকে 100 বছর আগেও আমাদের শালবনে কিন্তু হাতি ছিল, বাঘ ছিল, অন্যান্য বড় বড় যে আইকনিক প্রাণীগুলো, ভাল্লুক, তারপরে আমার বিভিন্ন প্রজাতির পাখি, তাদের সমাগম ব্যাপক আকারে ছিল। কিন্তু কালের পরিক্রমায় এই শতবর্ষের ব্যবধানে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। তার একটি বড় কারণ, কোথায় আমাদের শালবনের সেই শতবর্ষী বৃক্ষগুলি, কোথায় আমাদের শালবনের সেই বাইট, কোথায় আমাদের সেই চালা। পরিবেশ এবং প্রকৃতির
এতটা ব্যাপক পরিবর্তন হয়েছে বিগত সময়ে এই বনগুলোতে, যার ফলে ওই বনগুলো থেকে যেমন হারিয়ে গিয়েছে উদ্ভিদ বৈচিত্র্য, পাশাপাশি ওই উদ্ভিদকে কেন্দ্র করে বা নির্ভর করে বেঁচে থাকা প্রাণীরাও আজ বিলুপ্তির প্রহর গুনেছে বা অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। মানব জাতিকুলের মাঝে যত হেতুক অহেতুক চাহিদার তীব্র আকাঙ্ক্ষা আর সভ্যতার উন্নয়নে ক্রম উৎকর্ষের চাপে গড়ে ওঠা নেতিবাচক স্বার্থে উন্মোচিত হওয়া বিজ্ঞান প্রযুক্তির অবাধ প্রসার অপরূপ এই বিপুলা পৃথিবীর জন্য আজ আশীর্বাদ না হয়ে অভিশাপ রূপেই দেখা দিয়েছে, যা বাস উপযোগ্য জীববৈচিত্র্যের অভিন্ন এই জগৎকে ভয়াবহ এক অনির্দিষ্ট নিয়তির দিকে এগিয়ে দিচ্ছে। ছোটকাল থেকে আমাদের বলা হয়েছে আমাদের চারিপাশে কত গাছপালা রয়েছে, এই গাছপালা থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, এই অক্সিজেন ছাড়া যেন আমাদের অস্তিত্বই থাকবে না। এই যে ছোটকাল থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠছি আমরা, সমস্তটুকুই যেন আমাদের পরিবেশের প্রতি আমরা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্সিটা আমরা কি উপলব্ধি করতে পেরেছি? পরিবেশ যে আমাদের জীবনের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটি বিষয় তাকে আমরা উপলব্ধি করতে পেরেছি? মাঝে মধ্যে মনে হয় যেন পেরেছি, আবার কিছু কিছু জিনিসপত্র দেখলে যেন মনে হয় সেই গুরুত্ব যে অপরিসীম তা আজও আমরা উপলব্ধি করতে পারিনি। আমাদের রাস্তায় চলাফেরা করার সময় দেখতে পাই আমাদের দেশের মানুষের মধ্যে সিভিক সেন্সটা যেন খুবই কম। যেখানে পারবে সেখানে তারা ময়লা আবর্জনা পরিত্যাগ করে। ময়লা আবর্জনার জন্য কিছু কিছু নির্দিষ্ট স্থান রয়েছে, তারা যেন সেই ময়লা আবর্জনাগুলো হয় দরকার হলে আমরা নিজেরা ক্যারি করতে পারি, ক্যারি করে সেসব জায়গায় ফেলে আসতে পারি, তা যেন আমরা করি না। এটা হচ্ছে একটা যেন রুট লেভেল একটা কজ। অতি নিচের দিকে তাকালে, উপরের দিকে তাকালে যেটা দেখা যাবে বর্তমান বিশ্বে মানুষের জীবনে থেকে যেন নোটের মূল্যটা বেশি হয়ে গিয়েছে। এবং এর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে বর্তমানে যারা অলিগার্ক রয়েছে, এই অলিগার্করা তাদের ব্যবসার জন্য, অর্থ উপার্জনের জন্য কত রকম পরিবেশের ক্ষতি করে যাচ্ছে। তাদের যেন পরিবেশের জন্য কোনো প্রতি সিম্প্যাথি বা কোনো যেন পরিবেশ নিয়ে তারা কোনো চিন্তাই করছে না। এবং তারা যে পরিবেশের ক্ষতি করছে নিজের অর্থ উপার্জনের জন্য, রেগুলেশন তারা মেনে চলছে না। কেন? অর্থ বেশি দেওয়া লাগবে, টাকা পয়সা খরচ হবে বেশি। এই জন্য তারা কি করছে, সব থেকে চিপেস্ট উপায়ে, সব থেকে অর্থ কম খরচ করে কিভাবে তাদের সব থেকে বেশি লাভ করা সম্ভব, যেন লাভটাই তাদের জীবনে সব কিছু। এখন এসব করতে যেয়ে যদি আমরা পরিবেশটা ধ্বংসই করে ফেলি, পরিবেশে যদি কোনো অস্তিত্বই না থাকে, তাদের সন্তান কি নেই, আমরা কি আরো বেঁচে থাকবো না? কোথায় থাকবো আমরা? এত যে অর্থ উপার্জন করছি, এই অর্থের উপার্জনটা কাজে কি দিবে কোনো? পৃথিবী যখন থাকবে না, আমাদের অস্তিত্ব কোথায় থাকবে? আমাদের অস্তিত্বই তো তখন প্রশ্নের মুখে পড়ে যাবে। আমার বিশ্বাস আমরা যারা আমাদের এই জেনারেশন জির যারা রয়েছে, এই বিষয়ে তাদের এগিয়ে আসা উচিত। নিয়ন্ত্রণহীনভাবে সবকিছুতেই সেপিয়েন্স বা মানবজাতি তার নিয়ন্ত্রণের সকল ক্ষমতাকে প্রসারিত করে চলছে। অনিয়ন্ত্রিত এক নৃশংস মানসিকতার নেতৃত্বে দাঁড়িয়ে মানুষ যেভাবে তার তীব্র আকাঙ্ক্ষার আগ্রাসী ক্ষেত্রটিকে উন্মোচন করে বসেছে, তা তার সকল স্বাধীনতার সীমাবদ্ধতাকে ভেঙে দিয়ে সে আজ নিজেই নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার সকল পথকে অবরুদ্ধ করে ফেলছে। শুধু তারই যত অবজ্ঞা, অবহেলা ও ভয়াবহ সব সিদ্ধান্তহীনতার মারাত্মক পরিণতি সম্পর্কে স্পষ্ট করতে গিয়ে এরই মধ্যে পৃথিবী তার আয়ুষ্কাল সম্পর্কে অতি ভয়ঙ্কর সব সংকেত দৃশ্যমান করে তুলছে। আজ দুর্বিষহ হয়ে উঠছে পৃথিবীর প্রতিটি মুহূর্ত। অনাবিল পৃথিবীর এই প্রাকৃতিক পরিবেশকে মানুষ তার ক্রমাগত নির্মম আঘাতের চিহ্ন গেঁথে গেঁথে মহাবিপন্ন করে তুলছে। ভূরাজনীতির বিকৃত স্বার্থের অমানবিক ঘৃণিত কৌশল, অনাকাঙ্ক্ষিত যুদ্ধ আর মানবতাহীন নিকৃষ্ট রাষ্ট্রনীতির জাতিগত দাঙ্গার অনিয়ন্ত্রিত অভূত সংঘাত, একই সঙ্গে স্বার্থকেন্দ্রিক বৈষম্যবাদ নীতি নির্ধারণীর নিকৃষ্ট প্রহসন বিশ্ব পরিবেশ পরিস্থিতিকে ক্রমেই মানবেতর এক বিধ্বংসী সংযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে ফেলছে, যা বিশ্ব মানবকুলের প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তকেই উৎকণ্ঠা আর বিভীষিকাময় নিপীড়নের নির্মম আঘাতে ক্রমেই জর্জরিত করে তুলছে। এতে করে বাসযোগ্য পৃথিবী ক্রমেই প্রাণের জন্য হয়ে উঠছে অনিরাপদ। আজ আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি
যে এখানে পরিবেশ বারংবার সর্বসময় ধ্বংসের মুখে উপনীত হচ্ছে, এবং এই ধ্বংসের জন্য দায়ী হচ্ছে আমাদের যুদ্ধ। আজ প্রত্যেকটা মানুষের মুখে শান্তির কথা, কিন্তু এই শান্তিপ্রিয় মানুষের মধ্যেও বারংবার বাজছে যুদ্ধের ঘনঘটা। মানুষ করছে যুদ্ধ, যুদ্ধ কোনোভাবেই থামছে না। একটি যুদ্ধ সমঝোতাতে এগোতে না এগোতেই অন্য আরও দুটি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এই যুদ্ধের ক্ষেত্রে যখন আমরা দাঁড়িয়ে কথা বলি এবং পরিবেশ রক্ষার কথা বলি, তখন আমরা আটকে যাই। কারণ আজ এই আমার স্কুলের পরিবেশ, আমার স্কুলের প্রকৃতি, আমার স্কুলে সবই আছে, দুটো গাছ আছে, আমরা ফ্রেশ অক্সিজেন গ্রহণ করতে পারছি। কিন্তু একবার ভেবে দেখুন সেই ফিলিস্তিনের শিশুটির কথা, যার বিদ্যালয়ের কোনো নাম চিহ্ন নেই, যার হাসপাতালের, যার বাড়িঘরের সকল নাম নিশানা মুছে দেওয়া হয়েছে, নেই কোনো গাছপালা। সে কোথা থেকে পাবে অক্সিজেন? সে কোথায় পাবে সে বায়ু? সে কোথায় পাবে সে পানি যা সে খেতে পারবে? আমরা কেউ যুদ্ধ চাই না। দেখুন, ইসরায়েল যখন আক্রমণ করে তখন ইসরায়েলেই বিক্ষোভ হয় এই যুদ্ধ থামানোর জন্য। যখন আমরা দেখি বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলো পরিবেশ দূষণ করছে, তখন সেই দেশের নাগরিকরাই সেই দেশে বলছে আমরা পরিবেশ দূষণ চাই না। তবুও কেন আমাদের এত যুদ্ধ? তবুও কেন এত পরিবেশের বিপর্যয়? আমরা এইখান থেকে পরিত্রাণ চাই। আমরা চাই বিজ্ঞানীরা যাতে আজকের নেতৃত্ব দান করেন, কারণ আমরা যথেষ্ট দেখেছি আমাদের বিশ্ব নেতাদের মূল, কারণ তারা যতটুকুই করেছেন ততটুকু শুধু প্রণোদনায় থাকে, তাদের ভাষণে থাকে, তাদের কনভেনশনে থাকে। তার বাইরে এসে প্রায়োগিক অর্থে আমরা যখন ফলাফল দেখতে চাই, তখন আমাদের ফলাফল যেন ভারয় ভবানী। আমরা আজ সঠিক প্রণয়ন দেখতে চাই, সঠিক সিদ্ধান্ত উপনীত হতে চাই, যাতে আমাদের পরিবেশ রক্ষা পায়, যুদ্ধ বন্ধ হয়, মানুষের মৃত্যু কমে যায় এবং আমরা শান্তিতে, সুস্থভাবে, সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকি। বিশ্বমঙ্গলে বিজ্ঞান প্রযুক্তির সমগ্র উৎকর্ষ প্রসঙ্গের প্রতিটি বিষয়বস্তুকে অগ্রসরতার ক্ষেত্রে মানব কল্যাণের প্রতিশ্রুতিবদ্ধ শান্তির বার্তা জীবকুলের জন্য কতটুকুই বা মঙ্গলময় ফলাফল বয়ে আনতে পারছে, তা আমাদের কাছে এখন আর গোপনীয় কিছু নয়। তাই বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে আজ এখনই মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একমাত্র ভূমিকাই পারে পৃথিবীকে বাঁচাতে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার হার্শিল অঞ্চলে মেঘ ভাঙনের কারণে ভয়াবহ বন্যায় পুরো একটি গ্রাম ভয়ানকভাবে বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহত সহ সাধারণ ও সেনা সদস্যের নিখোঁজের কথা নিশ্চিত হওয়া গেছে। সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয় যে ওই অঞ্চলের ক্ষীরগাদ এলাকার ধরলি গ্রামে হঠাৎ একটি বিশাল হরকাবান ছুটে এলে জনবসতিপূর্ণ এলাকাটি ভয়ানক রূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরকাবানটি অঞ্চলটির লোকালয়, বসতবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানসমূহ দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে বিশ্বাঞ্চলে তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তনে দেশে দেশে দাবানলের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি তীব্র তাপ প্রদাহের কারণে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় এস্কিসেহির প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার তুরস্কের এই অঞ্চলটি ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। দক্ষিণ পূর্বের সিরনাক প্রদেশে দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 50.5 ডিগ্রি সেলসিয়াস। দেশটির আরও 132 স্থানে রেকর্ড তাপমাত্রা দেখা গিয়েছে। অগ্নি নিয়ন্ত্রণে আনতে গিয়ে 10 জন উদ্ধারকর্মী ও অগ্নি নির্বাপন কর্মীর মৃত্যু নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। দমকা হাওয়া ও প্রচণ্ড তাপ প্রবাহের কারণে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলের অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি সময়ে ভয়াবহ দাবানলের আগুনে পুড়েছে ইউরোপের 5টি দেশের বিস্তীর্ণ অঞ্চল: গ্রিস, স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও ইতালি। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বিগত 80 বছরের ইতিহাসে এই প্রথম এমন ভয়াবহ দাবানলের মোকাবেলা করছে ইউরোপ। এতে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। শুষ্ক আবহাওয়া ও তীব্র গরমে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্যানিয়ন ফায়ার নামে এই অগ্নিকাণ্ড সীমান্ত এলাকায় শুরু হয়। এভাবে প্রতিদিন প্রতিক্ষণে বিভীষিকাময় সময়ের বার্তার মধ্য দিয়ে মানুষের কি কোনো পরিবর্তন সংঘটিত হচ্ছে?
উত্তরটি না বোধক হলেও প্রত্যাশা ও অনুপ্রেরণার স্থান হতে সরে এলে যা ঘটবে তা স্মরণ করে কখনোই বর্তমানকে অবিশ্বাস করা ঠিক হবে না। স্বপ্ন আর বিশ্বাসের দ্বার নিশ্চয়ই একটি সমাধানের পথ দেখাবে, যা অতীত ও বর্তমানকে বিশ্বাসের মধ্য দিয়েই আগামীর প্রতিশ্রুতিকে নিশ্চিত করে তুলবে।